হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা আগের ভিডিওতে গ্রুপ থিওরি চ্যাপ্টার থেকে আমাদের এসএলএসটি ম্যাথামেটিক্সে যে সমস্ত কোশ্চেন আসতে পারে সেই নিয়ে আমরা 15টি কোশ্চেনের আমরা সমাধান আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আরও 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে রাখো, কারণ এই ধরনের ভিডিওগুলো তোমরা ঝটপট পেয়ে যেতে পারো। এবং অবশ্যই বলবো, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আমরা কোশ্চেন নাম্বার আজকে 16 থেকে আলোচনা করি গ্রুপ থিওরি, এবং খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো আমাদের এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, দেখো তাহলে কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, কোশ্চেনটাকে দেখে নাও। Give a group of order 30, let A and B be normal subgroup of order 2 and 5 respectively, then the order of the group G/AB is কি হবে? তাহলে এই যে গ্রুপটা দিয়েছে G/AB, এর তোমাকে বের করতে বলেছে অর্ডার। তাহলে এর অর্ডার বের করার ফর্মুলা কি জানি আমরা? অর্ডার অফ G বাই অর্ডার অফ AB ইজ ইকুয়াল টু হচ্ছে অর্ডার অফ G বাই অর্ডার অফ A ইন্টু অর্ডার অফ B, যেহেতু 2 and 5 আর প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, এবার মানগুলো পুট করে দাও। তোমাকে অর্ডার অফ G বলেছে কত? 30, তা 30 পুট করে দিলাম। আর অর্ডার অফ A বলেছে 2 ইন্টু অর্ডার অফ B বলেছে 5, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে তোমার 3। কত হবে? 3। তাহলে অপশন বি হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, যে অর্ডার অফ G/AB হচ্ছে কত হবে? 3। ঠিক আছে, দেখো তো সহজে হয়ে গেল, তাই না? এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো, এই শর্ট ট্রিক্স অর্থাৎ এই ছোট্ট ফর্মুলাটা, তাহলে তুমি খুব সহজেই করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17টা কি বলেছে একটু দেখে নাও। বলেছে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 ইন এ সিমেট্রিক গ্রুপ S5। তাহলে তোমাকে বের করতে বলেছে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 ইন এ সিমেট্রিক গ্রুপ S5। তাহলে আগে প্রথমে S5 যে সিমেট্রিক গ্রুপ তার অর্ডারটা বের করা। তার অর্ডার বের করার ফর্মুলা হচ্ছে কি? 5 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 120। একটু গুণ করে দেখে নাও, 5 ফ্যাক্টরিয়াল মানে কত হবে? 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। কত হবে? 120। আর নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 মানে ধরলাম A একটা যে কোনো এলিমেন্ট এবং তার অর্ডারটা কত বলেছে? এই ধরনের এলিমেন্ট বলেছে 5। তাহলে এই অর্ডার অফ A দিয়ে যদি অর্ডার অফ S5কে ভাগ করে দিই, অর্থাৎ 120কে যদি 5 দিয়ে ভাগ করে দেওয়া, কত আসছে? 24। এটাই হচ্ছে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 ইন এ সিমেট্রিক গ্রুপ S5। তার কত উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 24। এইভাবে বের করতে হবে। ঠিক আছে, যে অর্ডার অফ S5কে তুমি এই যে অর্ডারটা দিয়েছে 5, সেই অর্ডার দিয়ে কী করবে? ভাগ করে দিবে, তাহলেই কিন্তু খুব সহজেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 18 বলেছে G be a group of order 77, then the center of G is isomorphic to Z1, Z7, Z11, Z77। এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি কি বলা হয়? Z77 is the additive group of modulo 77। এটা হচ্ছে মডুলো 11, এটা মডুলো 7, মডুলো 1। তাহলে এই আনসারটা কি হবে একটু তোমরা ব্যাপারটা বুঝে নাও। ঠিক আছে, ব্যাপারটা বুঝে নাও, তারপরে তোমরা দেখো যে এর সলিউশনটা কি হতে পারে। ঠিক আছে, চলো আমরা এর সলিউশনটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, যে কি করে আনসারটা আসতে পারে। দেখো কোশ্চেন নাম্বার 18টার সলিউশন করছি। তোমাকে বলে দিয়েছিল যে অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু বলেছে কত? 77। ঠিক আছে, তাহলে অঙ্কটা করার আগে আমার একটা থিওরেম বা একটা ফর্মুলা জেনে নিই। ঠিক আছে, যে যদি দেখো যে অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু কিউ, মানে অর্ডার অফ জিকে যদি পি ইন্টু কিউ আকারে লিখতে পারি, যেখানে পি কমা কিউ আর প্রাইমস। ঠিক আছে, এবার যদি দেখি যে পি ডাজ নট ডিভাইস কিউ মাইনাস 1, তাহলে বলতে পারবো যে গ্রুপ জিটা হচ্ছে কী হবে? সাইক্লিক। কী হবে জি গ্রুপটা? সাইক্লিক। ঠিক আছে, আর সাইক্লিক হলে সেটা কি হয়ে যায়? সাইক্লিক হলে সেটা কি হয়ে যায়? অ্যাবেলিয়ান হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাবেলিয়ান হয়ে যায়। আর একটা অ্যাবেলিয়ান গ্রুপের ক্ষেত্রে কি হয়? তার সেন্টার গ্রুপ অর্থাৎ জেড জিটা সেই গ্রুপের সাথে কি হয়ে যায়? সেম হয়ে যায়। অর্থাৎ
এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো তো দেখো অর্ডার অফ জিকে আমরা লিখতে পারি কি 7 × 11, তাহলে 7 × 11 অর্থাৎ পি কিউ আকারে লিখতে পেরেছি, যেখানে পি আর কিউ অর্থাৎ 7 আর 11 আর প্রাইমস। এবং দেখো 7 অর্থাৎ পি ডাজ নট ডিভাইড 11 - 1, তাহলে এখানে বলতে পারি কি এই যে গ্রুপ জিটা কী হবে সাইক্লিক, আর সাইক্লিক হলে সেটা কি হবে অ্যাবেলিয়ান, আর অ্যাবেলিয়ান যদি হয়ে যায় তাহলে আমি বললাম যে তার সেন্টারের গ্রুপটা কী হবে জি এর সাথে ইকুয়াল হবে। তাহলে বুঝে গেলাম এই যে আমার কোশ্চেনটা ছিল যে দ্য অর্ডার অফ দ্য গ্রুপ 77, ঠিক আছে, সেটা আইসোমরফিকটি কী হয়ে গেল Z77, কারণ এই যে সেন্টার অফ গ্রুপ অর্থাৎ জেড জি সমান কী হবে সেই গ্রুপের সাথেই হবে, তাই না। তাহলে এখানে তার আমার কী ছিল এর গ্রুপটা ছিল হচ্ছে অর্ডার হচ্ছে 77, তাহলে হবে কী হবে Z77 এর সাথে কী হবে আইসোমরফিক, ঠিক আছে। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 19 কী বলেছে আমরা দেখে নিই। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 19 দেখে নিলাম, উত্তরটা কী বেরোলো ডি অর্থাৎ Z77, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলেছে দ্য জেনারেটার্স অফ এ গ্রুপ জি ইজ ইকাল টু a স্কোয়ার, aq, a4, a⁵, a⁶ ইকাল টু ই। আর উত্তর হবে কিন্তু এর মধ্যে কোনটি, অর্থাৎ a and a5 না a স্কোয়ার and a4, aq and a5 না a স্কোয়ার and aq, মানে এর মধ্যে কোনটা হবে। তো দেখবে আনসার কী হবে বলো তো, আনসার কিন্তু হবে এ অর্থাৎ a and a5। কেন দেখো এখানে a তো অবশ্যই জেনারেটার দেখতে পাচ্ছ। দেখো প্রথমত তুমি খুব সহজে দেখতে পাবে যে এইটা এবং এইটা এবং এটা কি বলো তো আগে নেগলেক্ট করতেই পারো, কারণ এখানে দেখতে পাচ্ছ যে এখানে এ পাওয়ার আকারে সবাইকে সাজাতে পারি, তাহলে এটা তো জেনারেটর হবেই, তো এটাকে আমি কখনোই নেগলেক্ট করতে পারি না। সেই রেসপেক্টে কিন্তু এখানে কোথাও এ নেই, তাহলে অবশ্যই এখানে তাহলে এটা একটা আনসার হতেই হবে। এবার a⁵টাও কিন্তু জেনারেটর হবে, আমরা চেক করে নেব, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে এটা হচ্ছে আনসার। তো এ দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এর মাল্টিপল পাওয়ার আকারে লিখতে পেরেছি পুরো সেটটাকেই, তাহলে এ তো জেনারেটর হবেই। এবার a⁵কেও তুমি সেভাবে কিন্তু লিখতে পারবে কীভাবে, দেখো প্রথমে a⁵ এর পরে 1 করলাম, তাহলে a⁵, হ্যাঁ a⁵ আছে। তারপর a⁵ এর স্কোয়ার করো, তাহলে হবে কি a⁻10। এবার এখানে হাইয়েস্ট কত 6টা, তাহলে 6 এখানে বাদ দিয়ে দাও, তাহলে a⁻ কত 4, দেখো a⁻4ও আছে। এই করে তুমি দেখতে পাবে কি প্রত্যেকটা এলিমেন্টকে এর মধ্যে কি মানে এই যে a⁵ এর যদি পাওয়ার আকারে তুমি সাজাতে থাকো 1 2 3 4 করতে করতে লাস্ট তুমি কী পাবা a⁵ মানে যে a⁻30, মানে লিখতে পারবা কি অ্যাকচুয়ালি কী হয়ে যাবে এটা ই হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি a⁵ এর পাওয়ার আকারে যদি সাজাই এই প্রত্যেকটা এলিমেন্টই যে ভেতরে আছে জি এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি পরপর কি আমি পেয়ে যাব, তাহলে সেই হিসাবে এটা কী হয়ে গেলো জেনারেটর। তাহলে a and a⁵ হচ্ছে কি বলতো জেনারেটর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 20 কী বলেছে একটু দেখে নাও। কোশ্চেন 20 বলেছে দেখো এটা কিন্তু একটা থিওরেম, এটা কিন্তু একটা থিওরেম স্টেটমেন্ট, তাহলে সেই হিসাবে তোমরা মনে রাখবে স্টেটমেন্টটা, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে যে ইফ জি বি এ গ্রুপ অফ ইভেন অর্ডার ফর অল এ নট ইকুয়াল টু ই, ইফ a স্কোয়ার ইকুয়াল টু ই দেন জি অবশ্যই কিন্তু কী হয়ে যাবে একটা অ্যাবেলিয়ান গ্রুপ। এটা কিন্তু একটা থিওরেম স্টেটমেন্ট, তোমরা এটাকে থিওরেমের স্টেটমেন্ট হিসাবে কিন্তু এটাকে মুখস্থ রাখবে, যে একটা গ্রুপ যদি ইভেন অর্ডারের হয় এবং a স্কোয়ার ইকুয়াল টু ই যদি হয়ে যায় ওখানে যেখানে a নট ইকুয়াল টু ই, তো অবশ্যই সে গ্রুপটা কী হতে হবে অ্যাবেলিয়ান গ্রুপ হতে হবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন 21 কি বলেছে আমরা দেখো। নেক্সট কোশ্চেন 21 বলেছে a, b, x আর 3 এলিমেন্টস অফ এ গ্রুপ জি, দ্য এলিমেন্ট a is said to be conjugate of b, তাহলে a is said to be conjugate of b if a is equal to যদি হয়ে যায় x inverse bx by the definition of conjugate, ঠিক আছে। কনজুগেশন যে ডেফিনেশনটা সেই ডেফিনেশন থেকে বলতে পারি a ইকুয়াল টু হবে x ইনভার্স bx, তাহলে সেই কিন্তু অপশন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। বুঝতে পেরেছো যে a b x আর 3 এলিমেন্টস অফ এ গ্রুপ জি, দ্য এলিমেন্ট a is said to be conjugate of b if আমরা জানি যে a কে যদি লেখা যায় কীভাবে যে a is equal to x ইনভার্স bx, তাহলে সেই হিসাবে অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলেছে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 8 ইন দ্য গ্রুপ Z24 প্লাস ইস কী হবে, তো দেখবে দেখো এই যে Z24 যে গ্রুপটা আছে তার অর্ডারটা কত 24, যদি এই অর্ডারটাকে যদি এলিমেন্টের অর্ডার কত 8 আছে, 8 দিয়ে কী করছি ডিভাইড করছি, কত হচ্ছে 3, যেহেতু ডিভাইস অর্থাৎ ডিভিজেবল হচ্ছে, যেহেতু অর্ডার অফ এ এলিমেন্ট ডিভাইসড অর্ডার অফ এ গ্রুপ, তাহলে কিন্তু দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 8 বের করার ফর্মুলা হচ্ছে কী বলতো 5/8, কী বলতো 5/8, অর্থাৎ এলিমেন্টার অর্ডারটা দিয়ে যদি গ্রুপটার অর্ডারটাকে ভাগ করা যায়
তাহলে এলিমেন্টের যে অর্ডার 8 বলেছে তার 5 বের করবো, 5 অর্থাৎ 5টাই কিন্তু হয়ে যাবে কি বলতো নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 8। 5 বের করো, তা 5 বের করার ফর্মুলা কি? দেখো 8 কে আমরা কি লিখতে পারি? 8 কে লিখতে পারি 2q, তাহলে 5 বের করার ফর্মুলা হচ্ছে 8 × 1 - 1/2। আসলে তোমরা এটা বার করতে জানো, ক্যালকুলেশন করলে কত হবে 4। তাহলে অপশন বি কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখে নাও। কোশ্চেন 23 বলেছে যে লেট G, O be a group and A be an element of G, define a mapping row A maps G to G by row x equal to x O A for all x belongs to G, then row is কি হবে? এটা 1 1 হবে, 1 2 হবে, বাইজেকশন হবে, আর অপশন ডি কি অল অফ দিস। অর্থাৎ যেহেতু 1 1 1 2 এবং বাইজেকশন প্রত্যেকটাই হচ্ছে, তাহলে কি বলবো অপশন ডিটা কিন্তু হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো কি করে হচ্ছে অল অফ দিস, অর্থাৎ 1 1 হচ্ছে, 1 2 হচ্ছে, বাইজেকশনও হচ্ছে, সেটা তোমরা একটু দেখে নাও, তোমাদেরকে আমি প্রমাণটা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে তোমাকে বলে দিয়েছে যে রো এ ম্যাপস জি টু জি সাচ দ্যাট রো এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ে। তাহলে আমাকে প্রথমে এটা প্রমাণ করবো, প্রথমে আমি প্রমাণ করবো এটা কি 1 1, তাহলে প্রমাণ করবো হচ্ছে 1 2। তাহলে যেহেতু 1 1 1 2 যদি হয়ে যায় তাহলে বাইজেকশন হয়ে যাবে, তাহলে অপশন ডি ইজ ট্রু অর্থাৎ অল অফ দিস। তো প্রথমে 1 1 প্রমাণ করার জন্য কী করতে হবে, যে লেট ধরে নিলাম যে এক্স কমা ওয়াই বিলংস টু দ্য ডোমেন সেট সাচ দ্যাট কী হবে এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এবার যেহেতু এক্স কমা ওয়াই বিলংস টু জি, তাহলে খুব সহজে আমি লিখতে পারবো কি বলতো, যে রো এ এক্স সমান এক্স ও এ আর রো এ ওয়াই সমান ওয়াই ও এ। এবার দেখো যে রো এ এক্স কিন্তু নট ইজ ইকুয়াল টু কী বলতো রো এ ওয়াই। তাহলে কি দেখলাম যে এক্স নট ইকুয়াল টু ওয়াই এর জন্য কিন্তু রো এক্স নট ইকুয়াল টু কী হয়ে গেল রো এ ওয়াই হয়ে গেল। তাহলে এইখান থেকে বলতে পারি আমরা যে রো এস ইজ কি 1 1 বা ইনজেকশন। নেক্সট আমরা প্রমাণ করবো এটা কি 1 2। তো লেট আমরা ধরে নিলাম যে পি বি অ্যান arbitrary element in the codomain set, অর্থাৎ এখান থেকে এলিমেন্ট নিলাম পি আরবিট্রারি। লেট পি বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট অফ জি, জিটা হচ্ছে কি এখানে দ্য কোডোমেন সেট। ঠিক আছে, কোডোমেন সেট। তাহলে তো আমরা জানি কি জানি যে সিন্স A belongs to G অর্থাৎ দ্য ডোমেন সেট, আর এখনই দেখলাম যে P belongs to G দ্য কোডোমেন সেট, অবশ্যই দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট, সেখানে অবশ্যই ইউনিক এলিমেন্ট পাবো, দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট Y পাবো ইন G সাচ দ্যাট যাতে করে Y ও A ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, Y ও A ইজ ইকুয়াল টু হয়ে যাবে সেই আরবিট্রারি পিটা, তাই তো। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা কি বলতে পারবো যে y ইজ দি প্রি ইমেজ, y ইজ দি প্রি ইমেজ অফ পি। তাহলে হেন্স এখান থেকে বলতে পারবো আমরা কি বলতো যে রো এ ইজ 1 2 ম্যাপিং। তাহলে 1 1 হয়ে গেল, 1 2 হয়ে গেল, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করে দিচ্ছি বস, ঠিক আছে, মানে যেহেতু 1 1 হয়ে গেল 1 2 হয়ে গেল, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছি রো ইজ কি বাইজেকশন। তাহলে 1 1 হয়ে গেল, 1 2 হয়ে গেল, তাহলে বাইজেকশনও হয়ে গেল, তাহলে সেই হিসাবে কী হলো আমাদের অপশন ডি অর্থাৎ অল অফ দিস ইজ ট্রু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 24 কি বলেছে আমরা দেখে নিই। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 23 তাহলে হয়ে গেল। কোশ্চেন 24 বলেছে লেট জি কমা ও বি এ গ্রুপ অ্যান্ড এ কমা বি বিলংস টু জি ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 3 and A composition B composition A inverse equal to B square, then order of B is equal to মানে order of B is equal to কি হবে where B not equal to E। তো চলো দেখে নিই আমাদের আনসারটা কত হচ্ছে। আনসার কিন্তু হবে order of B is equal to কি হবে বলতো, order of B is equal to কিন্তু হবে আমাদের অপশন ডি অর্থাৎ 7। কিন্তু কি করে 7টা হচ্ছে তোমরা একটু শিখে নাও, খুবই একটা কমন একটা অঙ্ক। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন নাম্বার 24 তোমাকে বলে দিয়েছে যে অর্ডার অফ এ ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে লিখতে পারি যে এ কিউ ইজ ইকুয়াল টু ই, আর বলেছে বি স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে এ কম্পোজিশন বি
কম্পোজিশন এ ইনভার্স। তাহলে আমি প্রথমে বার করছি বি টু দি পাওয়ার 4। তো বি টু দি পাওয়ার 4 মানে কি বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো মানটা বসিয়ে দাও, তাহলে এ কম্পোজিশন বি কম্পোজিশন এ ইনভার্স, এর সাথে কি হবে আবার কম্পোজিশন দেওয়া হবে হচ্ছে তোমার বি স্কোয়ারের মান, এ কম্পোজিশন বি কম্পোজিশন এ ইনভার্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে এ কম্পোজিশন বি কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি কম্পোজিশন এ ইনভার্স। তাহলে দেখো এটা তো ই হয়ে গেল এটুকুটা, তাহলে পেয়ে গেলে এখান থেকে এ কম্পোজিশন বি আর বি গুণ হয়ে গেল বি স্কোয়ার কম্পোজিশন এ ইনভার্স। দেখো বুঝতে পারলে। আবার এই বি স্কোয়ারের মান আবার পুট করে দাও, কারণ তুমি বি স্কোয়ারগুলো জানো তো, তাহলে বি স্কোয়ারটা এখানে পুট করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ এ কম্পোজিশন বি কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স। দেখো পেলে। তাহলে এখানে তুমি খুব সহজে পেয়ে গেলে এ স্কোয়ার কম্পোজিশন বি কম্পোজিশন এ টু দি পাওয়ার -2। এবার বের করো B4 তার স্কোয়ার, মানে B4 তার স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কি যে B4 এর যে মানটা পেলে এই যে মানটা, তাই তো B4 স্কোয়ার বের করো, অর্থাৎ B4 এর যে মানটা পেলে এটা ডবল লিখে দাও, অর্থাৎ B4 স্কোয়ার মানে কি B4 ইন্টু B4 মানে এ স্কোয়ার কম্পোজিশন বি কম্পোজিশন এ টু দি পাওয়ার -2, ঠিক আছে, ইন্টু আবার কি হবে এ স্কোয়ার কম্পোজিশন বি কম্পোজিশন এ টু দি পাওয়ার -2। আবার যে ঠিক এটার মতন ক্যালকুলেশন করে নাও, আমরা ঠিক যেভাবে ক্যালকুলেশনটা করলাম এটা, তাহলে তুমি দেখো খুব সহজে পেয়ে যাবে এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার কম্পোজিশন এ টু দি পাওয়ার -2, এটা পেয়ে যাবে, ঠিক আছে। আবার তুমি এখানে বি স্কোয়ার মানটা পুট করে দাও, কারণ বি স্কোয়ার তুমি জানো, পুট করে দাও, তাহলে কী হবে তাহলে এ স্কোয়ার কম্পোজিশন এ কম্পোজিশন বি কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ টু দি পাওয়ার -2। তো এখান থেকে ক্যালকুলেশন কী পাচ্ছ যে এ কিউ কম্পোজিশন বি কম্পোজিশন এ টু দি পাওয়ার -3। দেখো এই যে এ স্কোয়ারের কম্পোজিশন করলে এ কিউ আর এটা করলে কি এ টু দি পাওয়ার -3, এটা বিধ হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি এ কিউ মানে ই জানো, আর এ কিউ মানে তো ই জানো, তাহলে এখানে ই আর ই যদি পুট করে দাও তাহলে অ্যাকচুয়ালি এখন কী পেয়ে গেলে এখানে বি পেয়ে গেলে, দেখো বুঝতে পারলে কিনা। আর এই B4 স্কোয়ার মানে কি B4 স্কোয়ার মানে হচ্ছে বি টু দি পাওয়ার কি 8, তাহলে তুমি অ্যাকচুয়ালি কী পেয়ে গেলে অ্যাট লাস্ট যে বি টু দি পাওয়ার 8 ইজিক্যাল টু পেয়ে গেলে হচ্ছে বি, আর বি টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ই হয়ে যায় মানে কি বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে অর্ডার অফ বিটা কত হয়ে গেল, অর্ডার অফ বিটা কিন্তু তোমার 7 হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পেরেছি, একটু ভালো করে দেখো, আশা করি অবশ্যই বুঝতে পারবে ক্যালকুলেশনটা, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন 25 কি বলেছে আমরা একটু দেখো। তাহলে নেক্সট কোশ্চেন 25 বলেছে লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি অ্যান্ড এ কমা বি বিলংস টু জি, দেন অপশন এ এইচ ইন্টারসেকশন বি ইজ নট ইজ ইকাল টু 5 ইফ অ্যান্ড অনলি বি ডাজ নট বিলংস টু এইচ। না, এটা ফলস, কারণ এইচ ইন্টারসেকশন বি এইচ ইজ ইকাল টু 5 হবে ইফ অ্যান্ড অনলি বি ডাজ নট বিলংস টু এইচ। তারপর অপশন বি বলেছে যে বি বিলংস টু এইচ ইফ অ্যান্ড অনলি ইফ এ বিলংস টু বি এইচ, হ্যাঁ ইটস ট্রু, তাহলে এটা উত্তর। আবার এইচ ইজ ইকাল টু বি এইচ ইফ অ্যান্ড অনলি ইফ বি ডাজ নট বিলংস টু এইচ, না এইচ ইকাল টু বি এইচ তখনই হবে ইফ অ্যান্ড অনলি বি বিলংস টু এইচ হবে, আর অপশনটি নান অফ দিস হবে না, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 26 কি বলেছে দেখে নাও। লেট জি ইজ ইকাল টু S3 মানে সিমেট্রিক গ্রুপ S3 অফ অর্ডার 6 আর জি ড্যাশ ইকাল টু হচ্ছে সেট অফ 1, -1, dot, এটা হচ্ছে একটা গ্রুপ, and let phi maps G to G dash be defined by phi alpha is equal to 1 if alpha be an even permutation in S3 and -1 if alpha be an odd permutation in S3, then phi is injective, bijective, monomorphism, এপিমরফিজম। আনসার কিন্তু হবে কিন্তু আমার কি বলতো অপশন ডি অর্থাৎ এপিমরফিজম। কিন্তু কি করে এপিমরফিজম আসলো সেটা তোমাকে দেখতে হবে। তো এপিমরফিজম প্রমাণ করার আগে ফার্স্ট তোমাকে প্রমাণ করতে হবে যে ফাইটা হচ্ছে হোমোমরফিজম। ফাইটা তোমাকে প্রমাণ করতে হবে কি হোমোমরফিজম। তো খুব সহজেই তুমি প্রমাণ করতে পারবে যে ফাইটা হচ্ছে হোমোমরফিজম। আর ফাইটা যদি হোমোমরফিজম হয়ে যায় তারপর দেখাতে হবে যে ফাইটা ইনজেক্টিভ না বাইজেক্টিভ। তো ফাইটা ইনজেক্টিভ হবে না, ফাইটা কি হবে সাবজেক্টিভ। ফাইটা যদি ইনজেক্টিভ হয়ে যেত তাহলে বলতাম মনোমরফিজম, কিন্তু ফাইটা যদি ইনজেক্টিভ হবে না, ফাইটা সাবজেক্টিভ হবে, তাহলে আমরা কি তাকে বলবো এপিমরফিজম। তো চলো আমরা আনসারটা একটু দেখে নিই যে কী করে 26 নাম্বারটা
হোমোমরফিজম হচ্ছে আর কি করে 1 2 হচ্ছে। ঠিক আছে, তারপর থেকে উত্তর আসছে হচ্ছে এপিমরফিজম। তো দেখে নাও, চলো আমরা দেখি। দেখো এই যে প্রমাণটা আমাদের এসকে মাপা যে বই, এসকে মাপা বই দেখুন প্রমাণটা করে দেওয়া আছে। তো আমি আর হাতে করে দিলাম না, আমি এখান থেকে ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কি করে প্রথমে আমি প্রমাণ করছি যে ফাইটা হোমোমরফিজম, যদিও তোমরা প্রমাণটা করতে জানো আশা করি। তো দেখো যে প্রথমত আমাকে যদি S3কে যদি হোমোমরফিজম প্রমাণ করতে হয়, সেখানে দুটো এলিমেন্ট আমাকে চুজ করতে হয়, আলফা বিটা। তারপরে দেখাতে হবে যে ফাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু, যদি ফাই আলফা প্লাস ফাই বিটা দেখাতে পারি, ফাই আলফা ইন্টু ফাই বিটা দেখাতে পারি, তাহলে বলবো সেটা কি বলো তো হোমোমরফিজম। তো সেটা আমরা দেখবো, চলো। তো ধরে নিলাম যে লেট আলফা কমা বিটা বিলংস টু S3, তাহলে আলফা বিটা যদি বিলংস টু S3 হয়, তাহলে বাই ক্লোজার প্রপার্টি যেহেতু গ্রুপ, এটা S3 একটা গ্রুপ, সিমেট্রিক গ্রুপ, তাহলে আলফা বিটা বিলংস টু S3। এবার আমরা একে 3টা কেসে ভাগ করে করব। আমি কি করব, এখানে 3টা কেসে ভাগ করব, যে যদি আলফা বিটা দুটো ইভেন পারমুটেশন হয় তাহলে কি হতে পারে, ফাইটা হোমোমরফিজম হয় কিনা। তাহলে দেখবো আলফা বিটা যদি দুটোই অড পারমুটেশন হয় তাহলে ফাইটা হোমোমরফিজম হচ্ছে কিনা। আর নেক্সট দেখবো যে ওয়ান অফ আলফা কমা বিটা ইজ অড অ্যান্ড আদার ইজ ইভেন, তখন দেখবো যে ফাইটা হোমোমরফিজম হচ্ছে কিনা। তো চলো কেস 1 ধরলাম যে লেট আলফা কমা বিটা বি বোথ ইভেন পারমুটেশন। তাহলে আলফা বিটা যদি বোথ ইভেন পারমুটেশন হয়, তাহলে আমরা ইভেন পারমুটেশন যদি হয় তাহলে থিওরেম থেকে জানি, পারমুটেশনের থিওরেম থেকে, যে আলফা বিটাটাও ইভেন হবে। মানে আলফা আর বিটা যদি বোথ ইভেন হয় তাহলে আলফা বিটাটাও হবে ইভেন। এবার আলফা যদি ইভেন হয় তাহলে 5 আলফা ইকুয়াল টু 1 হবে। এই যে বলেছে যে 5 আলফাটা 1 কখন হবে, যদি আলফা ইভেন হয়, আর -1 কখন হবে, তখন আলফাটা অড হয়। তাহলে যেহেতু আলফা বিটা দুটোই ইভেন, তাহলে 5 আলফাটা 1, 5 বিটা 1, আর আলফা বিটাও ইভেন, তাহলে 5 আলফা বিটাটা 1। তাহলে কিন্তু খুব সহজে আমি লিখতে পারি যে 5 আলফা বিটা ইকুয়াল টু কি 1 ইজ ইকুয়াল টু 5 আলফা ইন্টু 5 বিটা। তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে কিন্তু ফাইটা কিন্তু হোমোমরফিজম হয়ে গেল। সেকেন্ড কেস লেট আলফা কমা বিটা বোথ অড। এবার যদি আলফা বিটা বোথ অড হয়, পারমুটেশন হয়, তাহলে আমরা জানি যে পারমুটেশন থিওরেম থেকে যে আলফা বিটা কি হবে, ইভেন হবে। তাহলে আলফা বিটা যদি অড, তাহলে 5 আলফা ইকুয়াল টু -1 হবে, কারণ এখানে লেখা আছে যে -1 কখন হয়, যখন আলফাটা অড। তাহলে 5 আলফা ইকুয়াল টু -1, 5 বিটা ইকুয়াল টু -1, তাহলে 5 আলফা বিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, কারণ এটা ইভেন। এবার 5 আলফা বিটা ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু খুব সহজে লিখতে পারবে 5 আলফা ইন্টু 5 বিটা। তাহলে সেকেন্ড কেস অর্থাৎ কেস 2 এর ক্ষেত্রেও কিন্তু প্রমাণ করে ফেললাম আমরা, যে কি প্রমাণ করে ফেললাম, যে ফাইটা হোমোমরফিজম। কেস 3 ধরলাম যে লেট 1 অফ আলফা কমা বিটা বি অড অ্যান্ড দ্য আদার বি ইভেন। তাহলে ধরে নিলাম যে লেট আলফা বি অড, তাহলে 5 আলফা ইকুয়াল -1 আর বিটা বি ইভেন, তাহলে 5 বিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে আলফা ওয়াড আর বিটা যদি ইভেন হয়, তাহলে আলফা বিটাটা কিন্তু কি হয়ে যাবে, অড হয়ে যাবে। তাহলে 5 আলফা ইকুয়াল টু -1 হবে। তাহলে এখানে খুব সহজেই তুমি কনক্লুশন আনতে পারো যে 5 আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 5 আলফা ইন্টু 5 বিটা। তাহলে ফ্রম কেস 1 2 3 তিনটা কেসের ক্ষেত্রে খুব সহজে দেখিয়ে দিলাম যে 5 আলফা বিটা ইকুয়াল টু 5 আলফা ইন্টু 5 বিটা ফর অল আলফা কমা বিটা বিলংস টু S3। দিস প্রুভস দ্যাট ফাই ইজ হোমোমরফিজম। এবার এই যে প্রমাণগুলো দেখতে পাচ্ছ, কেস 1, কেস 2, কেস 3, এখানে খুব সহজে দেখছো যে আলফা বিটা কিন্তু সমান না, মানে আলফা বিটা বলেছি বোথ ইভেন পারমুটেশন, অর্থাৎ কোথাও বলা নেই ইকুয়াল, কিন্তু 5 আলফা 5 বিটা কিন্তু দেখো সমান। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে আলফা বিটা কিন্তু ইকুয়াল কোথাও বলা নাই, কিন্তু 5 আলফা 5 বিটা কিন্তু প্রত্যেকটা কেসের ক্ষেত্রে দেখো সমান, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা কোনোদিন কিন্তু 1 1 হতে পারবে না, কারণ আলফা নট ইজ ইকুয়াল টু বিটার জন্য কিন্তু 5 আলফা নট ইকুয়াল টু যদি 5 বিটা হয় তাহলে 1 1 হবে। কিন্তু আমরা দেখছি কেস 1 এবং কেস 2 এর ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। তাহলে সেখান থেকে কিন্তু ফাইটা কোনোদিন 1 1 হবে না, এবং খুব সহজে তুমি প্রমাণ করতে পারবে ফাইটা কি হয়ে যাবে 1 2। যেহেতু ফাইটা 1 1 হলো না, তাহলে সেটাকে আমি বলতে পারবো না যে মনোমরফিজম। আর যেহেতু 1 2 হচ্ছে, তাহলে বলতে পারবো এই মরফিজম। এই যে লেখো, এখানে লেখা আছে দেখো, নোট দিয়ে দেখো যে ফাই ইজ নট ইনজেক্টিভ। এই যে এই অঙ্কটা করার পর লেখো, লাস্টে লেখা আছে যে ফাই ইজ নট ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ, দেয়ারফর ফাই ইজ অ্যান এপিমরফিজম বাট নট কি মনোমরফিজম। তাহলে এখান থেকে বলতে পারছি উত্তরের কথা হবে এপিমরফিজম। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 27 কি বলেছে আমরা দেখে নিই। কোশ্চেন 27 বলেছে যে লেট জি ইজ ইকুয়াল টু আর প্লাস অ্যান্ড জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে সেট অফ জেড বিলংস টু সি সাচ দ্যাট মড জেড ইকুয়াল টু 1 কমা ডট and phi maps g to g dash is defined by 5x is equal to cos 2 pi x plus I sin 2 pi x, x belongs to r, then car phi। তো কার ফাই বের করার আগে অবশ্যই আমাকে প্রমাণ করতে হবে যে ফাইটা কিন্তু হোমোমরফিজম। তো যেহেতু তোমাকে কার ফাই বের করতে দিয়েছে, তা তুমি ধরে নাও এটা কি, ধরে নাও কি এটা অবশ্যই কিন্তু তোমাকে হোমোমরফিজম হবেই, না তো কার ফাই কিন্তু কোনোদিনই বের করতে দেবে না। ঠিক আছে, তাহলে কার ফাই তাহলে কি করে বের করবো? তাহলে দেখো কার ফাই বের করা আমরা শিখে নিই যে কার ফাইটা কি করে বের করছে, তোমরা এটা শিখে। কোশ্চেন 27 তোমাকে বলেছে phi x is equal to হচ্ছে cos 2 pi x plus I sin 2 pi x, এবং তার সঙ্গে বলেছে যে phi maps g to g dash, যেখানে g equal to বলেছে r plus আর g dash equal to বলেছে set of z belongs to c such that mod z equal to 1 comma dot। তাহলে
এখান থেকে আমার কার ফাই বের করতে বলেছে, কী বের করতে বলেছে? কার ফাই। ঠিক আছে, তো কার ফাই ডেফিনেশন কি? যে সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই অফ এক্স ইকাল টু কী হয়ে যাবে? আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ। তো এখান থেকে খুব অবভিয়াস যে আইডেন্টি এলিমেন্ট কত? 1। যেহেতু মডজেটটা 1, তাহলে এখান থেকে খুব সহজে বলতে পারি আইডেন্টি এলিমেন্টটা কত? 1। তাহলে এখান থেকে বুঝে গেলাম যে ফাই এক্স ইকাল টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স আমরা বের করতে পারলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আর অবভিয়াসলি ফাইটা কিন্তু হোমোমরফিজম, না তো কার ফাই কিন্তু বের করা যেত না। তো ফাই এক্স যদি 1 হয় তাহলে অবভিয়াসলি cos 2 পাই এক্স প্লাস আই সাইন 2 পাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে ইমপ্লাইজ করছি আমরা যে 2 পাই এক্স ইকুয়াল টু হবে 2 পাই এন, যেখানে এন বিলংস টু হচ্ছে জেড। তাহলে এখানে খুব সহজে লিখতে পারি আমরা যে এক্স ইকুয়াল টু এন, যেখানে এন বিলংস টু হচ্ছে জেড। তার মানে আমি বুঝেই গেলাম যে আমার যে কার ফাইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে? সেট অফ ইন্টিজার্স অর্থাৎ জেড। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আমরা আনসারটা কত হবে। তাহলে দেখো কোশ্চেন 27 আনসার কত হলো? অপশন বি অর্থাৎ জেড, সেট অফ ইন্টিজার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 28 কি বলেছে একটু দেখে নাও। লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, দ্য রিলেশন আর ইজ ডিফাইন্ড অন জি বাই এ রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি ইফ বি এ ইনভার্স বিলংস টু এইচ ফর এ কমা বি বিলংস টু জি, দেন আর ইজ or an reflexive, symmetric, transitive, অপশন ডি ইকুইভ্যালেন্স রিলেশন। তো উত্তর কিন্তু হবে আমার অপশন ডি ইকুইভ্যালেন্স রিলেশন হবে। কি করা হবে? তার মানে আমাকে নিশ্চয়ই রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণটা একটু শর্টকাট তোমাদেরকে দেখিয়ে দিই যে কি করে ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। চলো তাহলে তোমাকে শুধু দেওয়া আছে যে এ রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি ইফ বি এ ইনভার্স বিলংস টু এইচ। এখান থেকে তোমার দেখাতে হবে 8টা রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, তাহলে বলতে ইকুইভ্যালেন্স। তো ফার্স্ট অফ অল অবশ্যই দেখো এ রিলেটেড টু এ হবে, ইটস ইজ অবভিয়াস, তুমি চেক করতে পারো। অর্থাৎ এ ইনভার্স ইজিক্যাল টু কী হবে? এ রিলেটেড টু এ মানে কি? ইমপ্লাইজ এ ইনভার্স মানে ই, অবশ্যই এটা বিলংস টু এইচ, কারণ এইচটা হচ্ছে সাবগ্রুপ, এইচটা কি? সাবগ্রুপ অফ হচ্ছে জি, তাহলে অবশ্যই এটা কী হবে? আইডেন্টি এলিমেন্ট বিলং করবে, তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল। তাহলে কী হয়ে গেল? রিফ্লেক্সিভ হয়ে গেল 8টা, যে আর ইজ রিফ্লেক্সিভ একটা হয়ে গেল। নেক্সট যে এ রিলেটেড টু বি ইমপ্লাইজ বি এ ইনভার্স বিলংস টু এইচ। এবার তোমাকে দেখাতে হবে যে বি রিলেটেড টু এ, এখান থেকে ইমপ্লাইজ করে দেখাতে হবে তোমাকে যে বি রিলেটেড টু এ, এটা তোমাকে দেখাতে হবে। তো দেখো এটা কি লিখতে পারি আমরা? ইমপ্লাইজ যে বি ইনভার্স তার ইনভার্স এ ইনভার্স বিলংস টু এইচ, ইমপ্লাইজ এখান থেকে কী লিখতে পারি? যে এ ইনভার্স, এখানে লিখতে পারি আমরা যে এ বি ইনভার্স তার ইনভার্স বিলংস টু এইচ। অর্থাৎ আমরা জানি, এটা জানি না যে এ বি ইনভার্স ইজ ইকাল টু, জানি না যে বি ইনভার্স এ ইনভার্স, তা সেই প্রপার্টিটা কাজে লাগালাম। এবার যেহেতু এইচটা হচ্ছে সাবগ্রুপের গ্রুপ, তা এবং এটা একটা এলিমেন্ট, অর্থাৎ এ বি ইনভার্স তার ইনভার্স একটা এলিমেন্ট, তাহলে এর আবার পুরোটা ইনভার্স এর মধ্যে বিলং করবে। অর্থাৎ এ বি ইনভার্স তার ইনভার্স মানে এটা একটা এলিমেন্ট, তার যে ইনভার্স এলিমেন্ট সেটা এর মধ্যে বিলং করবে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে এ বি ইনভার্স বিলংস টু এইচ। এটা মানে কি? এটা মানে হচ্ছে বি রিলেটেড টু এ। তাহলে কি দেখলাম যে এ রিলেটেড টু বি ইমপ্লাইজ করছে বি রিলেটেড টু এ। তাহলে এখান থেকে বলতে পারি যে আর ইজ সিমেট্রিক, আর ইজ কি? সিমেট্রিক। তাহলে একটা সিমেট্রিক হয়ে গেল। এবার দেখাবো কি লাস্ট ট্রানজিটিভ, তাহলে রিফ্লেক্স হয়ে যাবে। তাই জন্য লেট ধরে নিলাম যে এ রিলেটেড টু বি and B related to C implies A implies B A inverse belongs to H and আর কি হবে? C B inverse belongs to তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাইজ করতে পারবো? এখানে আমরা কি করব? এই দুটোকে মাল্টিপ্লাই করতে, সি বি ইনভার্স ইন্টু বি এ ইনভার্স বিলংস টু এইচ। অর্থাৎ এ এটা বিলংস টু এইচ, এটা বিলংস টু এইচ, অর্থাৎ এটাকে একটা এলিমেন্ট ধরো, ভাবো এক্স, এটাকে ভাবো ওয়াই। তাহলে এক্স বিলংস টু এইচ, ওয়াই বিলংস টু এইচ, তাহলে বাই ক্লোজার প্রপার্টি ওয়াই ইন্টু এক্স, অর্থাৎ ওয়াই ডট এক্স বিলংস টু এইচ হবে বাই ক্লোজার প্রপার্টি। তাহলে এখান থেকে তুমি দেখো দেখতে পাচ্ছ
কি দেখতে পাচ্ছ যে বি ইনভার্স বি মানে ই, তাহলে সি এ ইনভার্স বিলংস টু এইচ হচ্ছে, আর সি এ ইনভার্স বিলংস টু এইচ হওয়া মানে কি, এটা মানে হচ্ছে এ রিলেটেড টু সি। তো কি দেখালাম যে এ রিলেটেড টু বি অ্যান্ড বি রিলেটেড টু সি ইমপ্লাইজ করছে এ রিলেটেড টু সি। তাহলে এখান থেকে খুব সহজে প্রমাণ হয়ে গেল যে আর ইজ ট্রানজিটিভ। তাহলে আর ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। তাহলে এখান থেকে বলতে পারি আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো তাহলে কোশ্চেন 29 বলেছে যে লেট এফ ম্যাপস জি টু এইচ বি এ গ্রুপ হোমোমরফিজম উইথ কার্নেল কে if order of g, h and k are 125, 75 and 25 respectively, then the order of the image f of g is কি হবে, এই যে ছোট এলিমেন্টটা আছে তাকে এই বড় এলিমেন্টটাতে ভাগ করে দাও, অর্থাৎ 125 হচ্ছে g এর অর্ডার, তাকে ভাগ করে দাও k এর অর্ডার দিয়ে, অর্থাৎ 25 দিয়ে ভাগ করে কত হবে 5, 25, 100। তাহলে অপশন কি বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ অর্ডার অফ জি কে তুমি অর্ডার অফ কে দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলেই পেয়ে যাবে তোমার হচ্ছে এই কোশ্চেনটা আনসার। এই ধরনের টাইপের যদি কোশ্চেন হয়, শুনে নাও, এরকম টাইপের যদি কোশ্চেন হয় তাহলে সবথেকে ছোট অর্ডার দিয়ে সবচেয়ে বড় অর্ডারকে ভাগ করে দিবে, ভাগ করে যেটা হবে সেটা হবে দ্য অর্ডার অফ দ্য ইমেজ এফ অফ জি। তার কথা হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ কোশ্চেন দেখে নাও। তো শেষ করার আগে একটা কথা বলবো, অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এবং যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও এবং আমাদের যে অ্যাপ টিচমি অ্যাপে যদি মক টেস্ট দিতে চাও তার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নম্বর এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক সব আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 30 কি বলেছে, আজকে শেষ কোশ্চেন দেখে নাও। Let G be a group and A belongs to G if order of A is equal to 100 and K is any integer, then which one of the following is correct? তো আমরা জানি যে order of A যদি n হয়ে যায় and K is an integer, তাহলে order of A to the power K এর মানটা সবসময় less than or equal to n হয়। তাহলে অপশন, তাহলে শেষ উত্তর কত হবে, order of A to the power K হবে less than or equal to হচ্ছে 100। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হাজার হাজার এমসিকিউ পেতে চ্যানেলটিকে অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করো এবং নিজেদের বেল আইকনটা টাচ করে রাখো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ।